আপনারা জানেন যে আমি বেশ কয়েক বছর ধরে আপনাদের গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সোচ্চার ছিলাম সব কিছু নিয়ে। তো তারই ধারাবাহিকতায় ঢাকা 17-তে হিরো আলমকে দাঁড় করানো হয় এবং সেটার চেয়ারম্যান আমি ছিলাম। এবং আপনারা যেটা জানেন কিনা আমি জানি না, হিরো আলম এবং আমাকে কিন্তু ইনকাউন্টার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় জনাব রিজভী আহমেদ এবং খালেদা জিয়ার এই ঘটনার আগে। এবং তারা অনেকক্ষণ আমাকে ঘুরিয়ে হিরো আলমের অফিসের নিচে রেখে তারা উপরে গিয়ে হিরো আলমকে বলে হচ্ছে গিয়ে বক্তব্য দিতে। হিরো আলম রাজি না হলে বলে যে আমাকে ইনকাউন্টার দিয়ে দিবে, হিরো আলমকে ইনকাউন্টার দিয়ে দিবে, ফোনে শোনায়। তারপরে অনেক হ্যাসেলের পরে হিরো আলম রাজি হয় যে ঠিক আছে সে দিবে, আমি রাজি হই। তো তারপরে প্রতি মাসে কিন্তু আমরা গোয়েন্দা নজরদারি এবং প্রতি মাসেই আমাদেরকে ডেকে নেওয়া যাওয়া হতো এবং আমাদের মোবাইলে 1-2 ঘন্টার জন্য নিয়ে যেত এবং পুরো মোবাইলগুলো তারা চেক করতো যে কার কার সাথে লিয়াজো হয়। এবং আপনারা দেখেছেন যে জনাব ওবায়দুল কাদেরও বলেছিল তখন যে হিরো আলমকে দাঁড় করানোর পিছনে বিএনপির হাত আছে। তো আমি এখন আপনাদের কাছে রিভিল করছি, তখন আমি বলতে পারিনি আসলে নিজের জানার নিরাপত্তার জন্য। আমি কিন্তু সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের সাবেক জিএস। আরেকজন কাকন ভাই আসেন না প্লিজ, আসেন না আসেন না। আচ্ছা, তো কাকন ভাইও সাবেক জিএস ছিল। তো আমি একটা সময় রাজনীতি ছেড়ে দিই, কারণ আপনারা জানেন যে রাজনীতিতে যেই নোংরামি, এখনও যেই নোংরামি দেখছি আমি, হ্যাঁ, এইখানে রাজনীতি করাটা আসলে খুব কঠিন। মানে আপনি শিল্পী সত্তা নিয়ে অথবা পরিচালক সত্তা নিয়ে রাজনীতি করবেন, বিষয়টা খুব কঠিন। কারণ আজকে দেখা যায় যে অনেক জায়গায় শুনতে পাই যে 4-5টা গ্রুপিং হয়ে গেছে, অমুক দল অমুক দল তমুক দল, মানে এই জায়গাটায় মানে খুবই একটা জটিল জায়গা। যার ফলশ্রুতিতে আমি আসলে আমার রাজনীতি থেকে এক প্রকার বলা চলে যে অবসর নিয়েই আমি মিডিয়াতে আমার পুরো কর্মজীবন শুরু করেছিলাম। তারপরে হয় না যে পোকা থাকে, অনেকে বলে যে এফডিসির ডাইলের পানি যার পেটে পড়ে সে যেমন চলচ্চিত্র ছাড়তে পারে না, তেমনি যারা রাজনীতি করে মাঠে পারি নাই কিন্তু সামাজিক মাধ্যমে কোনো না কোনোভাবে সোচ্চার থাকার চেষ্টা করছিলাম। তো যার ফলশ্রুতিতে ধরেন সেই সময়ের ঘটনাটা হচ্ছে সেইটা। আর সেই রাগটা ক্ষোভটা তো রয়ে গেছে আমাদের। আমরা যে নির্যাতনের শিকার হয়েছে, বা আজকে যদি ধরেন আমি এনকাউন্টারে চলে যেতাম বা গুম হয়ে যেতাম, হ্যাঁ। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, আমাকে যখন হচ্ছে গিয়ে ঘুরে ঘাড়ায় তারা সিঁড়ি দিয়ে সম্ভবত 3 তলার মতো হবে, আমার চোখ বাঁধা, আমাকে একটা রুমে নিয়ে বসাইছিল। তো তখন আমি কিন্তু এই যে মাইরের আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ, এগুলো কিন্তু শুনতে পাইছি। কিন্তু তখন আমার মনে হচ্ছে যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেতা নির্মাতা, আমরা তো মানুষকে দেখাই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেয়। তা আমি তখন মনে করেছি যে আমাকে মানসিক ট্রিটমেন্টের মতো সেরকম কোনো ট্রিটমেন্ট দিচ্ছে কিনা। কিন্তু এখন যখন আয়না ঘর থেকে বিভিন্ন লোকে সেই কথাগুলো বলছে, আমার কাছে এখন মনে হচ্ছে হয়তো রাব্বুল আলামিন সেই দিন আমাকে সেভ করেছে, যে সেই ধরনের ঘটনা ঘটতেও পারত। তো যাই হোক, এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হচ্ছে এখন জায়গাটা মুক্ত, আকাশটা মুক্ত। পাশাপাশি যে 6 জন সমন্বয়ককে ডিবি ধরে নিয়ে গিয়ে জোর করে বক্তব্য দিয়েছে, তারা যদি এসে না বলতো তাহলে আমাদের এই কথা অনেকে বিশ্বাস করতো না, বলতো যে আমরা হয়তো এখন অন্য কথা বলছি। তো তার পরিপ্রেক্ষিতে আরাফাতের উপর একটা ক্ষোভ থেকে যায় যে সে দেখেছেন যে কীভাবে তার লোকজন দিয়ে নির্লজ্জের মতো হচ্ছে ইয়াকে পিটিয়েছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে হিরো আলমের কিন্তু যোগ্যতা নেই জাতিসংঘ বা অন্যান্য দূতাবাসে চিঠি পাঠানোর। যদি সেই সময়ে সেই চিঠিগুলো আমি রেডি না করে দিয়ে পাঠাতাম বা সেই আলোড়নটা তৈরি না করতাম, তাহলে কিন্তু এত বড় ঝাঁকি আওয়ামী লীগ সরকার খেত না। একটা বড় বট গাছ দেখবেন যে তার শিকড় বাকড় অনেক দূর পর্যন্ত ছড়ায় থাকে, এটার কাইটা যখন হালকা করে দুর্বল করা হয় তখনই কিন্তু গাছটা ধাক্কা দিলে পড়ে। সব রাজনৈতিক দল সহ সবাই যার যার জায়গা থেকে যখন এই শিকড়গুলোকে এটা দুর্বল করেছে, এই ছাত্র জনতার আন্দোলনের মতো ঝড় এসে কিন্তু সেই গাছটারে উকড়াইতে পারছে। তা না হলে কিন্তু এই গাছটারে উকড়াইতে পারতো না। এবং এখনও দেখবেন আপনারা ফেসবুকে বা অন্যান্য জায়গায় তাদের লোকজনের সরব উপস্থিতি, এখনও কিন্তু পুরোপুরি তাদের উপস্থিতি কমে নাই। তো যাই হোক, শঙ্কা আশঙ্কা সব কিছুই থাকবে। তারপরে এই আরাফাতের 4 বউ এই ছবিটা করতে চাই। কবে নাগাদ শুটিং শুরু হবে এবং এই সিনেমায় কে আপনার শিল্পীরা কাকে কাকে নিচ্ছেন একটু যদি আমাদের টার্গেট আছে, ধরেন সামনের মাস থেকে শুরু করবো এরকম একটা টার্গেট ছিল। কিন্তু দেশে যে পরিমাণ বন্যা, এবং আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময় দেশে কিন্তু আরেকটা মেচাকার হবে, কারণ জমিগুলো সব চারা থেকে শুরু করে বিভিন্ন জিনিস থেকে শুরু করে একটা ছোটোখাটো একটা ধাক্কা কিন্তু খাবে আমাদের অর্থনীতি থেকে শুরু করে আমাদের সব কিছুতেই। তা আমার মনে হয় না যে সহসা মাস 1.5 বা 2-1-এর মধ্যে এই ছবি এটা শুরু হবে। যদিও প্রযোজনা সংস্থার যিনি উনি লন্ডন থাকেন, উনি বলেছেন, কিন্তু
আমি মানসিকভাবে প্রস্তুত না যে এইরকম একটি সময়ে চলচ্চিত্র নির্মাণ করার। আরাফাতের চরিত্র অভিনয় করবে, এটাও আসলে এখনো সিদ্ধান্তের ব্যাপার, কারণ ধরেন আমরা যখন ওই রকম ছবি বানাই তখন দেখতে হবে যে আমরা কি সিম্বলিক অর্থে নামটা ব্যবহার করছি কিনা, কিংবা আমরা প্রতীকী চরিত্র ব্যবহার করছি না। প্রতীকী চরিত্র হলে যে কেউ করতে পারবে। আর যদি আপনি মনে করেন প্রতীকী চরিত্র না ব্যবহার করেন, যে না আরাফাতের মতো দেখতে লুক লাইক ওইরকম কাউকে নিয়ে বানাবেন, তখন আবার আরেকটা চিন্তায় চলে যাবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আরাফাতের সিনেমা করছেন আপনি, প্রযোজক লন্ডনে, এখানে আসলে হিরো আলমের সম্পর্কটা কেমন? এটা তো হিরো আলমের প্রজেক্ট, আমি তো ইনক্লুড হয়েছি টিম। প্রযোজক সেই ঠিক করছে। জি জি জি। এটা আরাফাতের কি রাজনৈতিক কোন কোন প্রেক্ষাপট আসলে আপনাদের পরিকল্পনা রয়েছে এই সিনেমায় দেখাবেন, এরকম কোনো প্ল্যান আছে কিনা? যেহেতু আপনি আমরা চেষ্টা করব, বিশেষ করে আমি চেষ্টা করব, একজন নির্মাতা আপনারা জানেন যে আমি বাংলাদেশের প্রথম হরর মেগা সিরিয়াল নির্মাতা এবং বাংলাদেশের প্রথম কমেডি মেগা সিরিয়াল নির্মাতা, যেটা হিরো কিন্তু ডিএ তায়েব ছিল। তো এই দুইটা মেগা সিরিয়ালের নির্মাণের কারণে আমার সবসময় কাজে বৈচিত্র্য ছিল, এবং আমার আইল্লা চোরা দেখলে আপনারা বুঝবেন যে কাজের একটা বৈচিত্র্য ছিল। তারই ধারাবাহিকতা আমি মনে করব যে এমন কিছু দেখতে পাবেন যা আপনারা জানেন না, যা অনেক কিছুই ধরেন আমরা জেনেছি, এবং যা পাবলিক জানে সেগুলো হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনি টাকাটা একবারে নিয়ে আসলে সিনেমাটা করবেন। কারণ হচ্ছে যে আমরা যতদূর জানি হিরো আলমও কিন্তু একটা বিশ্বাসীটা, আমার নিজের 50,000 টাকা সে মেরে দিয়ে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই বিষয়ে আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন আপনারা এখন এখানে সাংবাদিক যারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, প্রত্যেকের একটা ব্যক্তি জীবন আছে। তা কার ব্যক্তি জীবনে কে কি করছেন, কে কয়টা বিয়ে করবেন, বা কে কি বাজার করবেন, এটা যেমন ধরেন আমার মুখ্য উদ্দেশ্য না। আমি যেহেতু একজন নির্মাতা, তাই আমার যে প্রডিউসার বা হিরো, সে কার সাথে প্রেম করবে, কি বাজার করবে না করবে, লেনদেন কার কাছে কি, এগুলো সম্পূর্ণই তার দায়বদ্ধতা। এগুলো একজন নির্মাতা হিসেবে আমার দায়বদ্ধতা না। আমার দায়বদ্ধতা সেই জায়গায় আমার যারা শিল্পী অভিনয় করবেন, অথবা আপনারা যারা গণমাধ্যম কর্মী আমার সেটে একদিন যাবেন, আপনাদের উপস্থিতি দিবেন, পদচারণা দিবেন, আপনাদের সঠিকভাবে আপ্যায়ন হচ্ছে কিনা, বা আপনারা সেখান থেকে মনক্ষুণ্ণ হয়ে আসলেন কিনা, আমার মনে হয় যে আমার সেইটা বেশি নজর দেওয়া। আমরা কিন্তু দেখেছি সিনেমার জায়গাটা হচ্ছে গরম, এখানে হচ্ছে অনেক